আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। এখানে আগে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি সকাল সকাল, কেননা আজ যেহেতু বাসায় সবাই আছে, আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের সকালের এই ভিডিওটা। তো এখানে বেডশিটটা আগে উঠিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু বাসায় আছে, আগের দিনে একটা উঠিয়ে রেখেছিলাম আর আজ উঠালাম। এই দুইটা বেডশিট উনি বাসায় থাকতেই কেচে দিবেন। আসলে ওনার যেদিন সময় থাকে সেই দিন উনি বেডশিটগুলো কেচে দেয়। বেডশিট, কাঁথা এগুলো উনিই কেচে দেয়, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো তো আমি টুকটাক করে কেচে নিই। তো সকালবেলা বেড কভারটা একটু চেঞ্জ করে একদম বেড কভারটা টান টান করে পেতে দিয়েছি। এবার এটা একটু ঝেড়ে নেব। আমার এই পালঙ্কটা একদমই ভেঙে গেছে, একদমই মনে করেন চলার মতোই নেই। তবুও ওই তো কোনো রকম একটু জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। এই যে মাথার যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু একদমই ভেঙে গেছে। দেখে ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওর কাছাকাছি যদি যাওয়া যায় তাহলে বোঝা যাচ্ছে যে কতখানি ভেঙে গেছে। তো আজকে যেহেতু বেডশিট চেঞ্জ করেছি আর ঘরটাও একটু ঝোড়া করছি, তো সে কারণে ফুলের যে ফুলদানিটা আছে সে তার ফুলগুলো এভাবে ঝাঁটা দিয়ে হালকা করে একটু বাড়ি দিলেই কিন্তু আলগা যে ময়লাটা পড়ে সেটা উঠে যায়। আর এটা সবসময় যদি ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করি তাহলে দেখবেন কালারটাও কিন্তু খুব বেশি দিন টেকসই হয় না। তো সে কারণে আমি মাঝে মধ্যেই এইভাবে করে একটু হালকাভাবে ঝেড়ে পরিষ্কার করে নিই। আর খুব একটা ময়লা পড়তে দেয় না, কিন্তু যখন দেখি যে না একটু পরিষ্কার করা প্রয়োজন, হালকা ময়লাটা উঠছে না, সেই মুহূর্তে যে একটু শ্যাম্পুর ভিতরে অথবা হুইল পাউডারের ভিতরে হালকা একটু রেখে ডলে আবার রোদে শুকায় না, মানে যতদূর সম্ভব আমি চেষ্টা করি রোদের থেকে আলাদাভাবে একটা সাইডে রাখার, যেখানে অনেকটা রোদ সেখানে যাতে না হয়, মানে না রাখা হয়। তো এখানেও ওইটা ঝেড়ে একটা সাইডে রাখলাম, যেহেতু ঘরটার ঝাড় দিব। আর এই যে বাস্কেটটা দেখছেন, এর উপরে একটা কাপড় বিছিয়ে দিলাম। এত করে যে কাপড়টা বিছিয়ে দিই এটার উপরে, তবুও কেন জানি ওটা থাকেই না। মানে আমার পিকু এসে ওর পরে লাফ দিয়ে পড়বে, আমার মেয়েটা যাবে, হয়তো বাতাসে উড়ে গেল, এমনটা হতেই থাকে। তো কাজ করতে করতে আমার ভাইটা আসলো যে আমাকে কিছু টাকা দাও। ও হ্যাঁ, ও ঢাকা থেকে আবার চলেও আসছে, একটা দরকারে ওকে চলে আসতে হয়েছে। তো আবার চলে যাবে 2টা দিন পরেই। তো এসে বলছে যে আপু শিগগিরই কয়টা টাকা দাও। তো ওকে টাকাটা বেরো করে দিয়ে এদিকে ঝাঁটাটা নিয়ে আসতে গিয়েছিলাম। তো ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে নিয়ে একদম মানে এই রুমটা পুরোপুরি গুছিয়ে নিয়ে তারপরে বাইরে যাব, বাইরের কাজগুলো কমপ্লিট করতে। হ্যাঁ, আরও একটা আনন্দের খবর আছে, আমাদের রুমটাতে আবার হাত দেওয়া হচ্ছে। মানে অপোজিটে যে ফ্ল্যাটটাও আমরা করছি সেই ফ্ল্যাটটা আবার হাত দিব। আসলে আমরা যে জায়গাটায় থাকি সেটা খুব একটা টাউন না, আবার খুব যে একটা গ্রাম সেটাও কিন্তু না। তো মোটামুটি একটা পরিবেশ, গ্রাম এবং টাউন দুইটার মাঝামাঝিতে। তো এর ভিতরে নিজের শখের একটা বাড়ি করা, তারপরে সেই জিনিসগুলো নিজের পছন্দসই গোছানো। আর এমনিতেও আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি। তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে অবশেষে আমরা ঘরটায় হাত দিতে পারবো। আসলে প্রত্যেকটা মেয়েরই তো একটু শখ থাকে নিজের সংসারটাকে পরিপাটি করে গোছানোর। মেয়েটার এক্সাম তো 11 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো এই দিকে আমি একটু ওর যে খাতাগুলো ছিল সে খাতাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। ওগুলো হোমওয়ার্কের খাতা, আর ওই হোমওয়ার্কের খাতাগুলো না দিয়ে দিয়েছে। তো সে কারণে ভাবছি যে কি করব, হোমওয়ার্কের খাতাগুলো গুছিয়ে রেখে দিই। আবার তো কিছুদিন পর পরই হোমওয়ার্কের খাতাটা লাগবে।
তো সেই ভেবে আগে গুছিয়ে রাখলাম, কেননা ওই সমস্ত ছোটোখাটো জিনিস একটু না গুছিয়ে রাখলে একসাথে তো প্রায় 8টা খাতা, একটা দুইটা এলোমেলো হয়ে গেলেই সমস্যা। হয়তো ঠিকঠাক করে না রাখলে আবার যেদিন প্রয়োজন হবে সেদিন আর খুঁজে পাবো না। তো এইদিকে অনেকগুলো কাপড় ছিল যেগুলো কেচে দিয়েছিলাম, সেই কাপড়গুলো 2 দিন আগে কেচেছিলাম। এগুলো এখনও পর্যন্ত সময় করে ভাঁজ করে উঠতে পারিনি। আর যেহেতু সকালে নাস্তার কোনো সেরকম চাপ নেই, তারপরেও কোনো রান্নার চাপ নেই, সকালে যে বাসি ভাত আছে আর সবজি তরকারি আছে সেটা দিয়ে সবাই খেয়ে নেবে। আর ওই যে ঘরের কাজ করবে, এই জন্যই আমার রুমের ভিতরে কাউকে দেখতে পাচ্ছেন না। আমার হাজব্যান্ড উঠে গেছে দেওয়ালে পানি দেওয়ার জন্য, তো উনি দেওয়ালে পানি দিচ্ছে। আর এদিকে আমি ভাবলাম এই সুযোগে অনেকগুলো কাপড় জমা হয়ে আছে সেগুলো আগে ভাঁজ করে কমপ্লিট করে নিই। আর এই কাপড় ভাঁজ করাটা আমার কাছে না খুবই বিরক্ত লাগে। মনে হয় কি কাপড় চোপড় কাচাকাচি করেছি সব ঠিক আছে, কিন্তু এই যে গুছিয়ে এতগুলো কাপড় ভাঁজ করা, এটা যে আমার কাছে কতটা বিরক্তিকর লাগে সেটা আর কি বলবো। খুব খারাপ লাগে। আমার কাপড়, মেয়ের কাপড়, ওর বাবার কাপড়, তারপরে আবার ছেলের কাপড়, সব কিছু ভাঁজ করে গুছিয়ে ওয়ারড্রপে রাখতে হবে। শুক্রবারের সকালে সবার ছুটি থাকলেও আমার কিন্তু দ্বিগুণ কাজ থেকে যায়। এই যে যত সপ্তাহের কাপড় চোপড় এইটা সেইটা ভাঁজ করা তো থাকেই, সেই সাথে 1-2 বালতি কাপড় কাচাটাও থেকে যায়। একটু সাহায্য হয়, আমার হাজব্যান্ড ওগুলো করে দেয়। আর কিছু কিছু কাজ তো বেশিরভাগ আমাকেই করতে হয়। আর শুক্রবারের দিন সবাই যেহেতু বাসায় থাকে, সেই কারণে শুক্রবারের সমস্ত সব কিছু একটু ঝামেলাটাও বেশি থাকে। সবাই বাসায় থাকা সকালের টিফিনটা অন্তত একটু হয় না, কিন্তু সারা দিনের কাজকর্ম কিন্তু অনেকটাই বেড়ে যায়। পুরো ঘর একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, এবার নিশ্চিন্তে রান্নাটা করতে আসলাম। তো এর ভিতর যে ঘর দোর একদম পরিষ্কার থাকবে সেটা কিন্তু নয়। এই যে বাচ্চা কাচ্চা আছে, আর আব্বু বাসায় আছে, তো সব একদম আবার এলোমেলো হবে। তো যেটাই হোক, আমাদের সংসারে কাজবাজি তো এই যে রান্না করব, আবার থালা বাসন মাজবো, আবার ঘর দোর এলোমেলো থাকবে সেটা পরিষ্কার করব। একবার পরিষ্কার করব, আবার এলোমেলো হবে, আবার পরিষ্কার করব। তো এইভাবেই আর কি দিনটা চলে যায় আমাদের গৃহিণীদের। তো এখানে চালটা ধুয়ে নিচ্ছি। আর এই মোটা চালগুলো না খেতে তেমন একটা ভালো লাগে না, তবুও মাঝে মধ্যে আবার বেশ ভালো লাগে। আমার কাছে এমনটা নয় যে চিকন চালই খেতে হবে অথবা মোটা চাল খেতে পারবো না, তেমন কোনো অপশান নেই। যখন যে চালটা আসে আমি ঠিক সেভাবেই মানিয়ে নিই, যে কোনো ব্যাপার না, এটা এইভাবে করে চালিয়ে নেব। এমনও সময় হয় একদম কাটারি ভোগ চাল খাই আমরা। তো এটা তো আমাদের রেশনের চাল দেয়, তো আমাদের রেশনের চাল যেহেতু কোন টাইমে কোনটা দিবে সেটা আমরা জানি না। তো রেশনের চালটা অনেক সময় বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু আমার বাসায় এখন তো যেহেতু অনেক লোকজন আসা যাওয়া করে, যেহেতু মেহমান আসে অনেক, তারপরে আমাদের বাসার সদস্য বেশ কয়েকজন, তো সেইভাবে করে যদি চাল কিনে খেতে যাই আমরা এই চালটা বিক্রি করে, তবে যে চালগুলো কিনে নিয়ে আসে দেখি এর থেকে দাম তো নেয় বেশি, কিন্তু চালগুলো খুব একটা উন্নত হয় না। আর হয়তো ভাত নষ্ট হয়ে যায়, নয়তো গন্ধ বেরোয়, যাই হোক কোনো না কোনো সমস্যা হয়। তো সেক্ষেত্রে ভাবলাম যে না, ঠিক আছে, যদি কেনা চালেই এত সমস্যা হয় তাহলে এই রেশনের চাল খেতেই বা সমস্যা কী। তো এখানে রাইস কুকারে চালটা ধুয়ে দিয়েছি, দিয়ে ওইদিকে ভাতটা হচ্ছে, আর ফ্রাই প্যানে একটু মাছটাও ভেজে নিচ্ছি। আজকে ওই যে তাড়াহুড়ো লেগে গিয়েছে, ঘরদোর গোছাতে যে একদম লেট হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 12:30। আর আজ যেহেতু শুক্রবার, সবাই জুমার নামাজ পড়তে যাবে, তো এদিকে সবাই একটু গুছিয়ে নিচ্ছে নামাজের জন্য। আর এদিকে আমি ভাবলাম না, খুব দ্রুত রান্না করতে হবে, জামাত শেষ হওয়ার আগেই ওদের খাবার দিয়ে দেব। তো আজকে করব মাছ ভুনা, আর সবজি একটু করব। তো এখানে দেখি মাছ ভুনার জন্য মশলাটা করে নিচ্ছি।
এই ছোট্ট ব্লেন্ডারটা আমার অনেক কাজে আসে, মানে এতটা কাজে আসে এবং এতটা কাজ কমিয়ে দিয়েছে সেটা তো বলার মতো না। আগে তো অনেক অনেক মশলা বাটা লাগতো সবজির জন্য, মাংসের জন্য, মাছ ভোনার জন্য। তো এখন খুব কমই হচ্ছে মশলাটা আমার হাতে বাটা লাগে না বললেই চলে। আর এই যে ছোট্ট একটা মিনি র্যাক কিনে নিয়েছি, এটাও কিন্তু খুব কাজের। কিছু কিছু জিনিস দেখবেন বড় জিনিসের থেকে আমরা ছোট জিনিস কিন্তু ব্যবহার বেশি করে থাকি, আর সেই ছোট জিনিসগুলো আমাদের কাজেও কিন্তু ভীষণ প্রয়োজন হয়। তো যেমন আমার এই ছোট ফ্রাই প্যানটা, এটা মাছ ভাজার জন্য ভীষণ কাজে লাগে, অথবা ছোট একটু ডিম টিম ভাজলাম। তারপর ছোট ব্লেন্ডারটা আমার এই যে হালকা পাতলা যে মশলাটা রেগুলার আর কি আমরা ইউজ করতে হয় আমাদের সবজিতে অথবা রান্নার কাজে, তো ওইটা। তারপরে এই যে ছোট একটা র্যাক, এখানে ছোট ছোট দেখুন আমার কৌটাগুলোও কিন্তু খুবই ছোট ছোট, মানে অনেকটা বড় বড় কৌটা কিনলে কি হয়, হয়তো যে মশলাপাতি কেনা হয় অর্ধেক কৌটা ভরে থাকে, তো সে কারণে দেখতে একটু খারাপই লাগে। আর অত বেশি কিনেও বা কী করব, মশলা 1 মাসের জন্য কিনলেই হয়ে যায়। তো সে কারণে আমি আমার পছন্দ অনুযায়ী একটু ছোট ছোট কৌটাগুলোও কিনে নিয়েছিলাম। আর এই যে হাঁড়িটায় রান্না করছি, এটাও কিন্তু বেশ একটু ছোটোখাটোই হাঁড়ি, মানে বড় না। তো হাঁড়িও বলা যায় না, আবার ফ্রাই প্যান মতোও বলা যায় না আর কি, মোটামুটি একটা কড়াই মতো আছে। তো এটা হচ্ছে এই তো যখন আমি একটু মাছ ভুনা করি অথবা 2 জন মানুষের একটু সবজি রান্না করি, তখন কিন্তু ইন্ডাকশনে খুব ভালোভাবে এখানে রান্না করা যায়। তো আমার কাছে এরকম ছোটোখাটো জিনিস খুব ভালো লাগে হচ্ছে কেনার জন্য, মানে কিনতে তো পছন্দ অবশ্যই করি, কিন্তু রান্না করতেও কিন্তু পারফেক্ট। তো এখানে আমি মশলাটা দিয়েছি, দিয়ে একদম কষিয়ে ভেজে নিচ্ছি। আর হচ্ছে মশলাটা না পুরোটাই গুঁড়ো করে রেখেছিলাম। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়েছি। এই তো আরও একটু পানি দিব, ব্লেন্ডারটা একদম মানে ধুয়ে তারপর বাদ বাকি পানিটা দিব। যখন পানিটা উতলিয়ে আসবে তখন ওই মুহূর্তে মাছটা দিব, দিয়ে বেশ 1-2 মিনিট মতো একটু ফোটাবো, ফুটিয়ে তারপরে ওইটা নামিয়ে নিব। তো পাঙাশ মাছ রান্না করছি আজকে। পাঙাশ মাছের ভুনা খেতে আমার ছেলে ভীষণ পরিমাণে ভালোবাসে। ওর তো হচ্ছে পাঙাশ মাছ নিয়ে আসার পর থেকে বলছে আম্মু একটু পাঙাশ মাছ ভুনা করো। আমি করিনি, একটু সবজি দিয়ে এটা দিয়ে ওইটা দিয়ে রান্না করছি, কিন্তু ও খুব পছন্দ করে পাঙাশ মাছ ভুনা খেতে। তো এখানে পানি একটু কম হয়েছিল, সে কারণে আমি পানি আর একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে এই তো একটু হচ্ছে জাল করে নিচ্ছি। তো এখানে দেখুন ডাল রান্না করতে যে আমার অবস্থা, মানে এত খারাপ লাগছিল যে আমি ওই পাশে একটুখানি মানে ডালটা ফুটতে দিয়ে একটু ফ্যানের নিচে যেয়ে বসেছিলাম যে ওটা ফুটতে থাকুক। তার ভিতরে একদম একাকার হয়ে গেছে, সে সমস্ত সব আবার পরিষ্কার করেছি, করে তারপর সমস্ত সব মুছে আবার নতুন করে রান্না শুরু করেছিলাম। তো এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে সময় আর কি ক্যামেরা করিনি। তারপর আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছিল, মাসের বাজার ঢুকেছে বাসায়। তো এখানে আলু আছে, তারপর নুডলস, একটু হচ্ছে পাস্তা, তারপরে বুটের ডাল, তেজপাতা, আদা পেস্ট, সংসারে যে জিনিসগুলো আর কি লাগে সেগুলা। তো ওগুলো আনার পরে আমার ছেলে বলছে একটু পাস্তা তৈরি করো। তো দেখুন আমি এই যে মিনি যে বোলগুলো কিনেছিলাম, এই হচ্ছে বাটিগুলো এত ভালো, মানে একদম প্রত্যেককে সমানভাবে খেতে দেওয়া যায়, আবার দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তো সন্ধ্যার নাস্তা আজ এইটাই। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে যাবেন, আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও জায়গা করে নিক ইউটিউবে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।